Good morning everyone. Welcome to our channel এডুগঙ্গা। এডুগঙ্গা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমরা আজকে যে ক্লাসটা নিয়ে এসে উপস্থিত হয়েছি সেই ক্লাসটার কালকে আমরা কোনটা পড়েছিলাম? এর আগের ক্লাসে 3.2, আজকে পড়ছি আমরা 3.3। নাম কি? না, থিওরি অফ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট কার? না, এরিকসনের, মনোবিজ্ঞানী এরিকসনের নামটা শুনেছো সবাই। বাংলাতে কি বলছে? না, সেই মনোসামাজিক বিকাশের স্তর বা মনোসামাজিক বিকাশ, সাইকো সোশ্যাল, থিওরি অফ সাইকো সোশ্যাল। আগেটা পড়েছিলাম সাইকো সেক্সুয়াল, যেটা ফ্রয়েডের। ঠিক আছে, এটা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট বাই এরিকসন। তো এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, এই ক্লাসগুলো আমাদের মূলত বিএড ক্লাসকে একটা ফলো করে ক্লাসটা করা হচ্ছে। বিএড এর স্টুডেন্টদের কম টাইমের মধ্যে বেশি জিনিসটা যাতে জানতে পারে, তারা যাতে পরীক্ষাতে লিখতে পারে, সেই প্রসেসে আমরা হাঁটছি। তবে তার মানে এটা নয় যে অন্য কোথাও কাজে লাগবে না। এডুকেশনের সব জায়গাতেই আমাদের কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব কাজে লাগবে। তো আমরা এই যে স্টেজটার উপর দেখবো, এই এরিকসনের যে স্টেজটা সাইকোসোশ্যাল বা মনোসামাজিক বিকাশের যে স্তর, সেই স্তরের মধ্যে কটা স্তরের কথা তিনি বলেছেন? তিনি 8টা স্তরের কথা বলেছেন। টোটাল 8টা স্তরের কথা বলেছেন। আচ্ছা, তো এই স্তরগুলো বলার আগে আর একটা কথা বলি তোমাদের। দেখো, এর আগে আমরা যে ক্লাসটাতে পড়েছিলাম সিগমন্ড ফ্রয়েডের ইড ইগো সুপার ইগো, তিনি কিন্তু কেবলমাত্র দুটো জিনিসকে স্বীকার করেছিলেন। তিনি কিন্তু ওই ইড ইগো সুপার ইগো তিনটেকে স্বীকার করেননি, তিনি দুটো স্বীকার করেছেন এরিকসন। যার ফলে কিছুটা তার তত্ত্বটাকে মানলেও পুরোটাকে তিনি মানেননি, তিনি সেটাকে নস্যাৎ করেছেন। তো সোশ্যাল মানে কি? দেখো, সোশ্যাল মানে সামাজিক। সমাজ কি? আমরা যেখানে বসবাস করছি, আমাদের চারপাশের যে মানুষজন, সবাইকে নিয়ে আমাদের সমাজ। মানুষজন, পশু পাখি বা উদ্ভিদ, বিভিন্ন কীট পতঙ্গ, সবকিছু নিয়ে আমাদের সমাজ। তো এখানে বলছে এরিকসন কি বলছেন? না, এই সাইকো সোশ্যাল যে মনোসামাজিক, মনের যে আমাদের সামাজিক চিন্তা ভাবনা, সেটার বিকাশটা কোন স্তরে, কোন পর্যায়ে, কিভাবে হয়। আমি এটা এইভাবে লিখেছি যে মনোসামাজিক বিকাশের স্তর, তার মধ্যে আছে বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব। এটা তোমরা এইভাবে লিখতে পারো যে প্রথম স্তর, প্রথম স্তর কি? না, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব। এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব, এটা এজটা দেখো, এজটা কিন্তু খেয়াল করবে সব সময়, 0 থেকে 1 বছর বয়স অবধি, মানে জন্মানোর পর থেকে 1 বছর বয়স অবধি। আচ্ছা, এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব কেন বলেছে? জিনিসটা দেখো ভালো করে। বিশ্বাস এবং অবিশ্বাস, যখন এই 0 থেকে 1 বছর বয়সের মধ্যে বাচ্চা যাকে বিশ্বাস করবে তার কাছেই সে যাবে, তার কাছে সে বারবার যেতে চাইবে। কিন্তু যাকে সে বিশ্বাস করবে না, যাকে সে দেখেনি সেরকম বা পরিচিত না, সে তার কাছে কিন্তু যেতে চাইবে না। তার মানে তাকে সে অবিশ্বাস করছে। এই বিশ্বাস মানে যাকে বিশ্বাস করছে তার কাছে যাচ্ছে, আবার যাকে বিশ্বাস করছে না তার কাছে সে যাচ্ছে না। এইটা হচ্ছে গেলে, তার কাছে গেলে দেখবে সে কান্নাকাটি শুরু করবে, মানে তার সেটা অবিশ্বাস, সেখানে তার পছন্দের নয়। তো এইটা গেল আমাদের বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব, যেটা 0 থেকে 5 বছর বয়সে, 0 থেকে 1 বছর বয়স অব্দি। এরপরে দেখো এখানে কি আছে? না, স্বাধীনতা ও লজ্জার দ্বন্দ্ব, যেটা 1 থেকে 2 বছর বয়স অব্দি। 1 থেকে 2 বছর বয়স অব্দি কি আছে? না, স্বাধীনতা ও লজ্জার দ্বন্দ্ব। এই সময়ে তাদের কিন্তু একটা লজ্জার ভাব তাদের এর মধ্যে, মনের মধ্যে বিকশিত হতে থাকে। সেই জন্য এই স্তরটাকে বলছে যে স্বাধীনতা।
এবং লজ্জার দ্বন্দ্ব। এই সময় তারা একটু দেখবে যখন সে হাঁটতে শিখছে ছুটে দিচ্ছে, মানে সে স্বাধীন এরকম একটা চিন্তা ভাবনা করছে, ছোটাছুটি শুরু করে দিচ্ছে। এই যে এই ব্যাপারগুলো, এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু নিজেদের বাড়িতে কিন্তু সবাই আমরা খেয়াল করে থাকি। ঠিক আছে, তারপর দেখো এটা কিন্তু দ্বিতীয় স্তর, আমি আর লিখিনি এটা। তৃতীয় স্তর, তৃতীয় স্তরে কি আছে না উৎসাহ ও অপরাধের দ্বন্দ্ব। উৎসাহ ও অপরাধের দ্বন্দ্ব। বয়সটা কত? 3 থেকে 5 বা 6। 3 থেকে 5 বা 6 উৎসাহ। এই সময় বাচ্চাদের মধ্যে দেখবে অনেক রকমের উৎসাহ জাগ্রত হয়। কি হয়? তারা কাজ করতে আগ্রহী হয়। তারা দেখবে আমি করব, আমি তোমার সাথে যাব, আমি এর সাথে যাব, আমি মাঠে যাব, কাজ করব। এই জিনিসটা তাদের মধ্যে এই 3 থেকে 5 এবং 6 এর মধ্যে কিন্তু জাগ্রত হয়। এটা কিন্তু আমিও খেয়াল করেছি আমার বাড়িতেও। যখন কোনো বাচ্চা যখন এই অ্যাক্টিভিটি গুলো করে 3 থেকে 6 বছর বয়সের মধ্যে আমার বাড়িতে বাচ্চা আছে, তো আমি সেই বাচ্চাকে দেখে কিন্তু আমি জিনিসগুলো কিন্তু অনুভব করি যে হ্যাঁ তাই তো, এরিকসনের এই স্টেজের মধ্যে বাচ্চাটার এই বিকাশটা, যেখানে উৎসাহ ও অপরাধে, সেখানে আবার সে ভুল করে ফেললে কানাকাটি শুরু করে দেবে। কোনো একটা ভুল হয়ে গেল, একটা অপরাধ বোধ তার মধ্যে কিন্তু কাজ করতে থাকে। উৎসাহ সহকারে সে করবে, আবার যখন দেখবে ধপ করে পড়ে গেল তখন সে কান্নাকাটি শুরু করবে, হয়তো বাজেনি কিন্তু কান্নাকাটি শুরু করে দিল, তার মধ্যে একটা অপরাধ বোধ জাগ্রত হলো। ঠিক আছে, 4 নম্বরে, 4 নম্বর স্তরে কি আছে? উদ্যম ও হীনমন্যতার দ্বন্দ্ব। এই সময়ে উদ্যমের সাথে কিন্তু সে কাজ করতে থাকে। কোন বয়সে? 6 থেকে 11 বা 12। 6 থেকে 11 বা 12 উদ্যম ও হীনমন্যতার দ্বন্দ্ব। উদ্যম সহকারে সে কাজ করবে। ধরো একটা বাচ্চা উদ্যম সহকারে খুব ভালো করে পড়াশোনা করছে, কিন্তু যদি হঠাৎ করে সে ফেল করে যায় বা খুব কম নাম্বার পায়, তখন তার কি হয়? হীনমন্যতা চলে আসে, মনে হচ্ছে যে আমি এত পড়লাম আমার হলো না, আমি তো এত খাটলাম কেন হলো না আমার। এই যে হীনমন্যতা একটা ভাব, এই জিনিসটা কিন্তু তার মধ্যে কাজ করে। সেটা বয়সটা কত? 6 থেকে 11 বা 12। ঠিক আছে, তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই উদ্যম এবং হীনমন্যতার দ্বন্দ্ব, যেটা 6 থেকে 11 বা 12। এরপরে দেখো আত্মবোধ ও ভূমিকা বিভ্রান্তির দ্বন্দ্ব, যেটা 12 থেকে 18। এইটা কিন্তু একটা বিশাল ভাইটাল স্টেজ। আমি বারবার, আমি একদম সে পিয়াজের থিওরি থেকে বলছি, পিয়াজের থিওরিতে বলেছি, ফ্রয়েডের থিওরিতে বলেছি, এবং এখানে আমি যখন এরিকসনের তত্ত্ব নিয়ে পড়ছি সেখানেও কিন্তু আমি বারবার বলছি, এই 12 থেকে 18 বছর বয়স অব্দি বাচ্চাদের মধ্যে একটা ম্যাচুরিটি ভাব একটা তৈরি হয়, তাদের মধ্যে একটা স্বাধীনতা লাভের ইচ্ছা হয়, তারা একটু মুক্ত হতে চায়, তারা একটু সবার থেকে আলাদা থাকতে চায়। এই জিনিসটা কিন্তু এই বয়সের মধ্যে হতে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কি বলছে? আত্মবোধ, নিজের মধ্যে একটা আত্মবোধ যে আমি বলে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু জাগ্রত হয় এই 12 থেকে 18 বছর বয়সের মধ্যে। আবার ভূমিকা বিভ্রান্তির দ্বন্দ্ব। ভূমিকা মানে তার যে বাড়িতে একটা ভূমিকা আছে, সেইটা কিন্তু একটা সে দ্বন্দ্বের মধ্যে পড়ে, যে তার ভূমিকা আদৌ আছে কিনা। বাড়িতে চায় যে তাকে একটু ছোটর মতো ট্রিট করতে, আর তার বয়সটা হয়েছে একটু বড়, সে চায় যে না আমাকে বড়র মতো ট্রিট করা হোক। এই সমস্যাটার মধ্যে কিন্তু চলতে থাকে কোন বয়সে? 12 থেকে 18। এই জন্য এই বয়সটাকে খুব ভাইটাল। এটা পিয়াজি কি বলেছিলেন? ঝড়ঝঞ্ঝার কাল। যে পিয়াজে বলেননি, হাল বলেছিলেন। কি বলেছিলেন? এটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছিলেন। ঠিক আছে, তারপর দেখো হৃদ্যতা ও একাকিত্বের দ্বন্দ্ব, যেটা 18 থেকে 35। এই বয়সে সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। হৃদ্যতা, এখানে সে দেখে যে আমার বেশি শত্রু বাড়ি কি লাভ, সবার সাথে সে একটা হৃদ্যতার সাথে কাজ করতে থাকে, সে বন্ধুত্ব বাড়াতে থাকে। এবং একাকিত্বের দ্বন্দ্ব, এই বয়সে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন দেখবে সবাই আলাদা আলাদা হতে চায়। অনেকে কি করে? অনেকে করে না একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, কিন্তু সে আলাদা কেন? না, তার ওই যে স্টেজটা, ওই স্টেজটার জন্য বড়রা তাকে পাত্তা দেয় না, ছোটদের সাথে সে মিশতে পারে না। বড়রা পাত্তা দেয় না, ছোটরা মিশতে চায় না, ছোটরা বলে যে তুমি বড় হয়ে গেছো। এই ব্যাপারটা, এই সমস্যাটা হয়
যে হৃদ্যতা ওই একাকিত্বের দ্বন্দ্ব এই সময় এই যখন 35 বছর বয়স অব্দি যাচ্ছে তখন সে একা একটা একাকিত্ব বোধ করছে। কিরকম, ধরো সে চাকরির জন্য খুব পড়াশোনা করেছে, চাকরি পায়নি, তার মধ্যে কিন্তু এই একটা একাকিত্ব ভাব চলে আসে। সে আলাদা করে একটা যে আমাদেরকে কিছু একটা চাকরি পেতে হবে, সে নিজেকে আলাদা করে নেয়। একটা জীবনের ভবিষ্যৎ জীবনের একটা সে চিন্তা ভাবনা শুরু করে দেয় এই বয়সে। সেই জন্য তার সমস্যাটা হয় এখানে, সেই হৃদ্যতা এবং একাকিত্বের দ্বন্দ্বটা সে ভোগ করতে থাকে, যেটা বয়স 18 থেকে 35 বছর বয়স অব্দি। তারপরে দেখো যেটা 7 নম্বরে কি বলছে, সপ্তম স্তরে অগ্রমুখিতা ও স্থবিরতার দ্বন্দ্ব। স্থবিরতার কত বলেছে, 35 থেকে 65 অব্দি। অগ্রমুখিতা মানে কি, সে চাকরি পাওয়ার একটা ইচ্ছে যদি না পেয়ে থাকে, তাহলে চাকরি পাওয়ার একটা ইচ্ছে তার মধ্যে প্রবল কাজ করতে থাকে, যার জন্য সে অগ্রমুখিতা মানে আগে এসে যাওয়ার চেষ্টা করে খুব। যারা চাকরি পেয়ে গেছে তারা কি করে, আমার টাকাটা বাড়বে, ইনকামটা বাড়বে, সেইটার চেষ্টা করে, কিভাবে টাকা জমাবো, এইটা এটা তার মধ্যে কাজ করতে থাকে। এবং আস্তে আস্তে সে সেই জায়গায় স্থির হয়ে যায়, স্থবির হয়ে যায়, মানে সে ওই জায়গাটায় স্থির হয়ে যায়। ওকে, তো এইটা গেল আমাদের সপ্তম স্তর। এবং অষ্টম স্তরে কি আছে না, সামঞ্জস্যপূর্ণতা ও হতাশার দ্বন্দ্ব। কি, সামঞ্জস্যপূর্ণতা ও হতাশার দ্বন্দ্ব। যখন 65 পেরিয়ে যায় তখন কি হয়, ওই শুয়ে শুয়ে চিন্তা করে যে ভগবান আমি কেন এটা করলাম, হে আল্লাহ আমি কেন এটা করলাম, হে গড কেন আমি এটা করলাম। সে বসে বসে শুয়ে শুয়ে এইটা ভাবতে থাকে, এটা আমার করা ঠিক হয়নি, না এটা, এই যে এই এর থেকে হতাশা, আমি আরো উপরে যেতে পারতাম, আমি চেষ্টা করিনি কেন, এই যে হতাশা ভাব, সেটা কিন্তু এই লাস্ট স্টেজে এসে আমরা দেখতে পাই। তো এইটা গেল আমাদের আজকে এরিকসনের যে থিওরি অফ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো আমরা দেখো 3টে থিওরি পড়লাম। একটা পড়লাম পিয়াজে, পড়ার পরেই আমরা পড়লাম ফ্রয়েড গত ক্লাসে, এবং এই ক্লাসে পড়লাম এরিকসনের সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এই জিনিসগুলো, এই যে এই পয়েন্টটা তোমার যদি মাথার মধ্যে থাকে, তোমার এরিকসন সম্বন্ধে যা ইচ্ছা কোশ্চেন দেখি না, কেন করতে পারবে না। তো এই পরীক্ষাটা নিয়ে টেনশন করো না, পরীক্ষাটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। তার কারণ আমরা বিষয়টা যেভাবে আলোচনা করছি, আমি যেরকম বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা করছি, নিজেরাও সেই বাস্তব উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যারা সিটেটের জন্য খাচ্ছ তাদেরকে বলবো, এই যে সাইকো সোশ্যাল এবং এরিকসন সাইকো সোশ্যাল, আর ওর কোন স্তরের, বয়সটা কত, এইটা কিন্তু মাথায় রাখার। আবার এরকমও পড়ে যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব, এটা কোন স্টেজে আছে, প্রথম স্তরে বা ফার্স্ট স্টেজ। তো এইভাবে কিন্তু প্রস্তুতি নিতে থাকো। আর যদি এই পয়েন্টগুলো যদি মাথার মধ্যে থাকে, তাহলে তোমরা এরিকসন সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নেই। এই ক্লাসটা এই পর্যন্তই। যদি মনে হয় তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান ক্লাসটা মন দিয়ে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আসবো, যেটা 3.4 এর মধ্যে থাকবে। ঠিক আছে, ওই 1.1.1 তার মধ্যে 3.4 আসবে। আমরা 3.3 মানে 3টে তথ্য পড়লাম, এরপরে 4 নাম্বার তথ্যটা পড়বো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন একটা টপিক। ধন্যবাদ সবাই।